স্বপ্ন বুনে চলে আবার বলে না মন, পথ খুঁজে চলে আবার খোঁজে না মন, যে কিছু বোঝে না। ছোট ছোট কত গল্প কথা থাকে, না বলা কথা বোঝাবো কাকে, কথাগুলো জমে মেঘ হয়ে পড়ে, মেঘগুলো কান্না কিংবা মুক্ত হয়ে ঝরে, স্বপ্ন বনে না পথ খোঁজে না, কিছু বোঝে না মন, যে কিছু বোঝে না। শাকিল, ভালো করে দেখে নাও, ও কিন্তু তোমাদের আর আমার মতো ঢাকা শহরের মেয়ে না, মফস্বলের মেয়ে, বলতে পারো একদম গ্রামের মেয়ে। আমি আরমানের সঙ্গে অনেক ভালো আছি। আর শোনো, রিয়ার ব্যাপারে যা যা বললাম তাই করো। কাজে ব্যস্ত থাকলে রাগ এমনিই কমে যাবে। ইয়াল্লা, বাড়িতে তো মনে হয় চোর ঢুকেছে। এখন আমি কি করব? একে যদি এখনই আটকানো না যায় তাহলে তো বাড়ির সমস্ত জিনিস চুরি করে পালিয়ে যাবে। এটা তো ইরফান। কাজ কর, বিয়ের পরে আমার সাথে বাড়িতে চলো। ওখানে আমার নিজের নামে বেশ কিছু জমি জমা আছে, এগুলি বিক্রি করলে তা 40-50 লাখ টাকা হবে। ওই জমি বিক্রির টাকাগুলো নিয়ে এসে তুমি তোমার ব্যবসার কাজে লাগাও। একবার আমি জমি বিক্রির টাকাটা হাতে পাই, আমি অ্যাড এজেন্সি শুরু করি, সবাইকে দেখিয়ে দেব আমি কত বড় মাপের অ্যাড মেকার। বাস, এখন সব কিছুর জন্য আমি তৈরি। আচ্ছা, বাবা কি আমাকে বিয়েতে রাজি করানোর জন্য মিথ্যে আশ্বাস দেয়নি তো? তাদের খুব ভয় যে আমি ঢাকা শহরের এই ফার্স্ট লাইফস্টাইলের ভেতরে হারিয়ে যাব, যে তারা আমাকে কোথাও খুঁজেই পাবে না। আরে আমার স্বপ্নটা যে কি সেটাকে কেউ জানে না, কিন্তু আমাকে যদি টাকা না দেয় তাহলে আমিও দেখিয়ে দেব আমি কি জিনিস। কি রে শাকিল, এখনো জেগে আছিস? ঘুম আসছে না? না মা, অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না, বুঝতে পারছি না কেন। হয় বাবা, এরকম হয়। কদিন পর নতুন জীবনে পা রাখতে যাচ্ছিস, সেই জন্য টেনশনে হয়তো ঘুম হচ্ছে না। আচ্ছা মা, তোমার বৌমাকে তোমার খুব পছন্দ হয়েছে না? তোর কেমন লেগেছে বল? এই মেয়েটাকে নিয়েই তো সারাটা জীবন কাটাতে হবে।
একটা কথা মনে রাখিস, মানুষের বাইরের রূপটা কোনো কিছু না, আসল হলো মানুষের মন। আপনার গায়ের রংটা একটু শ্যামলা হতে পারে, কিন্তু মনটা খুব ভালো, খুব সুখী করবে তোকে, দেখিস। মা, তুমি বাবাকে আরেকবার মনে করিয়ে দিও, বিয়ের পরে কিন্তু বাবাকে গ্রামের বাড়ি যেতে হবে। শোন, তোর বাবা যখন কথা দিয়েছে কথা রাখবেনি, এটা নিয়ে আর টেনশন করিস না তো। মা, তোমার কথাই যেন সত্য হয়। একবার শুধু টাকাগুলো আমি হাতের মুঠোয় পেয়ে নিই, তারপর দেখো আমি কি করি। এসবের মানে কি? এ কোন ধরনের ফাজলামো? আহা আম্মু, তুমি ওনার কেন দোষ দিচ্ছ? ওনার তো কোনো দোষ নাই, বরঞ্চ উনি জীবনের ঝুঁকি নিয়ে নিজের দায়িত্বটা পালন করেছেন। ধরো, আজকে যদি আমাদের বাড়িতে চোর ঢুকতো, তাহলে ওনার কারণে চোরটা ধরা পড়তো, তাই না আব্বু? আসলে দোষটা আমারই। আমি ভেবেছিলাম আমি চুপি চুপি এসে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো, অথচ দেখো আমি নিজেই। এনিওয়ে, আমি সরি, আমার জন্য আপনার এত ঝামেলা পোহাতে হলো। হয়েছে হয়েছে, এখন থাম। তোকে দেখে তো খুব টায়ার্ড মনে হচ্ছে, তাছাড়া জেট ল্যাগও তো রয়ে গেছে, তাই না? আম্মু, 3 ঘন্টার ফ্লাইটে জেট ল্যাগ লাগে না। খালামণি, তুমি কখন এসেছো? আচ্ছা আম্মু, তুমি তো অ্যাটলিস্ট ফোনে আমাকে জানাতে পারতে যে খালামণি এসেছে। আশ্চর্য, এটা জানানোর কি আছে? তুই তো এলে দেখতেই পেতি। ইরফান, তুই তো একেবারে ডবল হয়ে গিয়েছিস রে। খালামণি, তোমার চোখে আমি সবসময় ডাবলই থাকলাম। আচ্ছা, তোমরা তো এই দারোগার সঙ্গে, মানে দারোগার ব্যাপারটা কিছু বললে না, মানে ওনার সঙ্গে আমাদের কি রিলেশন, অ্যাটলিস্ট কেউ কিছু বলুক। আরে এটাকে বলে দিতে হবে নাকি? এটা তো একেবারে পানির মতো পরিষ্কার। এখানে তুই হচ্ছিস গিয়ে চোর আর ও হচ্ছে গিয়ে পুলিশ। আচ্ছা, এতে হাসির কি হলো? আমার ছেলেটা এতদিন পরে বাড়িতে এলো আর তোমরা ওকে চোর বানিয়ে দিলে না? মানে বুঝছো না কেন? সামনে ইমতিয়াজ ভাই একটু মজা করলো। এরকম মজা আমার একদম ভালো লাগে না। এতদিন পরে আমার ছেলেটা বাড়িতে এলো আর সবাই মিলে তাকে চোর বানিয়ে দিল। আয় বাবা আয়, তুই ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে খাবার দিচ্ছি। আম্মু, আম্মু আমার একদম ক্ষুধা নেই, আমি ফ্লাইটে খেয়ে এসেছি। এটা কোনো কথা হলো? অপর্ণা, হা করে দাঁড়িয়ে দেখছো কি? একজন মানুষ ঘরে এলে নাস্তা পানি দিতে হয়, সেটাও কি বলে দিতে হবে? জি, আমি এক্ষুনি করছি। উনি যদি আমার জন্য রান্না করেন তাহলে আমি খেতে পারি। এই, আর আমি যদি রান্না করি? তুমি যদি রান্না করো তাহলে আমি আমার আঙ্গুল সহ খেয়ে ফেলবো। আচ্ছা শোনো খালামণি, আমি ফ্রেশ হয়ে আসছি, তোমার সাথে আমার অনেক কথা আছে, বাট তুমি কোথাও যাবে না, ওকে? এই মেয়ে যদি এখানে থাকে তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। আমার মনে হয় ইরফান এই মেয়েকে দেখেই পছন্দ করে ফেলেছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। ওর এঙ্গেজমেন্ট তো হয়েই গেছে। জি, ইরফান সাহেবকে কফিটা না থাক, দাও আমার কাছে দাও, আমি দিয়ে আসছি।
আমিও না একটা আহাম্মক, ঘরের মালিককে চোর মনে করে বসে আছি। ছি 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 ছি, কি ভেবেছেন উনি? অপর্ণা, তুই সত্যি সত্যি একটা মূর্খ, বোকা। ইস, কি ভেবেছেন তখন ইরফান? আমি ইরফান। আমি ইরফান। ইরফান, বাবা ইরফান, এই ওঠ, দেখ তোর জন্য কফি নিয়ে এসেছি। ওঠ। আম্মু, গুড মর্নিং। গুড মর্নিং, ওঠ। আম্মু, রোকেয়া খালা কোথায়? কাল রাতে ওনাকে বলেছিলাম আমি ফ্রেশ হয়ে ওনার সঙ্গে আমি কিছু কথা বলবো, কিন্তু ফ্রেশ হওয়ার পর এত ঘুম পেল। বাহ, কফিটা তো চমৎকার হচ্ছে। কে বানিয়েছে? ওই গেস্ট? কেন, এরকম কফি কি আমি বানাতে পারি না? আম্মু, আচ্ছা তোমার সাথে কি কারো তুলনা চলে বলো? তুমি হচ্ছে হলো লাখে একটা। কি ব্যাপার, সকাল সকাল উঠে মায়ের এত প্রশংসা হচ্ছে? ব্যাপারটা কি? আম্মু, তুমি কিন্তু এখন আমাকে বললে না ওই ভদ্র মহিলাটাকে। বলছি বলছি, আমি তোকে সব খুলে বলছি। শোন, আমি তোর রোকেয়া খালাকে বলেছি তোর জন্য একটা মেয়ে দেখতে, মানে তোর বিয়ের জন্য। তোর রোকেয়া খালা তো জানে না ঢাকা শহরের কি হালচাল, মানে তোর পছন্দ অপছন্দ কি সে তো কিছুই বুঝতে পারেনি। সে যশোর শহর থেকে একটা মেয়েকে ধরে নিয়ে চলে এসেছে, এবং আমি তো ওকে দেখেই বলে দিয়েছি যে এই মেয়ে কোনো ক্রমে আমার ইরফানের যোগ্য না। কিন্তু আম্মু, ওই মেয়েকে তোমার কেন ভালো লাগেনি? মেয়েটা তো দেখতে শুনতে খারাপ না, আচার ব্যবহারও ভালো, তাহলে প্রবলেমটা কোথায়? আর তাছাড়া রোকেয়া খালা যখন আমার জন্য এনেছে, নিশ্চয়ই আমার যোগ্য মনে করে এনেছে, তাহলে তুমি কেন নিষেধ করলে? আর তুমি তো ভালো করেই জানো রোকেয়া খালা আমার পছন্দ অপছন্দ খুব ভালো করে জানে। এটাই তো ভুল করেছি। তুই থাকিস শহরে, তোর জন্য দরকার হচ্ছে একটা স্মার্ট সুন্দরী যে ফটফট ইংরেজিতে কথা বলতে পারে, পার্টি অ্যাটেন্ড করতে পারে, তাছাড়া সবার সাথে মিশতে পারে। আর এই মেয়ে কেমন একটা গেঁয়ো, কেমন গেঁয়ো সেটার প্রমাণ তো তুই কাল রাতে পেয়েছিস, পাসনি? আম্মু, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। ওই ঘটনায় ওই মেয়েটা যতটুকু দোষ ছিল ঠিক ততটুকু দোষ আমার ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতামতটা দিয়েছ, তাই তো? এখন এখন আমি রোকেয়া খালাকে সবকিছু বুঝিয়ে বলবো। দেখো আম্মু, এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, যদি বিয়ে করতে হয় এই মেয়েটাকে আমি বিয়ে করব। আচ্ছা রোকেয়া খালা কোথায়? তাকে আমার এখন সবকিছু ইরফান, এই ইরফান, ইরফান শোন। হে আল্লাহ, এখন কি হবে? না না, এখন আর কিছুই হবে না। অপর্ণার তো শাকিলের সাথে এঙ্গেজমেন্ট হয়েই গেছে, নিশ্চয়ই রোকেয়া আপা তার কথার বরখেলাপ করবে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে অপর্ণার এঙ্গেজমেন্ট হয়ে গেছে।
তা না হলে ইরফান তো এই চেহারা দেখেই পাগল হয়ে গেল। মাথা নষ্ট নাকি ছেলেটার? না জানি রোকেয়া আপার সাথে কি কথা বলছে ও। বাবা ইরফান, আমি তো এই উদ্দেশ্য নিয়েই তোদের বাড়ি এসেছিলাম যে তোর হাতেই অপর্ণাকে তুলে দেব। আমি অপর্ণাকে খুব ভালো মতো চিনি, আর তোর মন মানসিকতাও তো ভালো করে জানি, কিন্তু তোর মায়ের মন মানসিকতা আমি বুঝতে পারি না রে। খালামণি, আম্মুর কথা বাদ দাও তো, আমি আম্মুকে ম্যানেজ করে নেব। উনি তো সবসময় চান যেন ওনার কথা সবার উপরে থাকে। খালামণি, আসলে প্রথম দেখাতে আমি অপর্ণাকে পছন্দ করে ফেলেছি। কিন্তু বাবা ইরফান, তা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? আম্মু আপত্তি জানিয়েছে। দেখো খালামণি, বিয়েটা আমি করব, আম্মু করবে না, এখানে আমার কোনো আপত্তি নেই। না না, কথা সেটা নয়। তাহলে? ও, বুঝতে পেরেছি। আম্মুর কথা অপর্ণা কষ্ট পেয়েছে, তাই তো? কোনো সমস্যা নেই, ওকে আমি বুঝিয়ে বলবো। আমি আম্মুর হয়ে অপর্ণার কাছে ক্ষমা চাইবো, ব্যাস। আমি তোর মাকে অনেক বুঝিয়েছি, আমার কথা তো শোনেনি। তোর বাবাও চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। মাঝখান দিয়ে তোর মেয়েটা হাত ফসকে বেরিয়ে গেল। হাত ফসকে বেরিয়ে গেল মানে? বাবা ইরফান, অপর্ণার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায়। গতকাল রাতে ওদের এনগেজমেন্ট হয়ে গেছে। একটা ভুলের জন্য আমার স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। বর্ষা আপার ছেলে শাকিলের সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। দুদিন পর ওদের বিয়ে। শুধুমাত্র তোর মায়ের ভুলের জন্য এরকম একটা ঘটনা ঘটলো। না খালামণি, না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি অপর্ণাকে চাই।
আম্মু আমি বুঝতে পারছি না, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে তুমি আমাকে জানানোর কোনো প্রয়োজন বোধ করলে না। আম্মু প্লিজ চুপ করে থাকবে না, বলো। মন ভরেছে আপনার? শান্তি হয়েছে? কোন জন্মের শত্রুতা আপনার সাথে আমার যে আপনি এমন করছেন?